রোমাঞ্চকর সাহিত্যের দুনিয়ায় ডার্ক স্ট্রেঞ্জারের নবতম সংযোজন স্যাটারডে নাইটস। ভৌতিক এবং রহস্য রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই স্যাটারডে নাইটস। আজ আমাদের স্যাটারডে নাইটসের বিশেষ নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ কাহিনীর থেকে সংকলিত অর্থমনর্থম। আগের পর্বে আপনারা শুনলেন করালিবাবুর মৃত্যু কাহিনী। তার খুনের দায়ে প্রথমে মতিলালকে দোষী সাব্যস্ত করা হলেও পরে প্রমাণাদি সহ সুকুমারকে গ্রেপ্তার করা হয়। সেদিন রাতেই সত্যবতী ছুটে আসে ব্যোমকেশের বাড়িতে। তারপর শুরু হচ্ছে আজকের গল্প অর্থমনর্থম। সত্যবতী ঘরে ঢুকে দরজা বন্ধ করে অঝরে কাঁদতে কাঁদতে বলল, ব্যোমকেশবাবু, ব্যোমকেশবাবু, আমার দাদাকে বাঁচান, ব্যোমকেশবাবু বাঁচান। বলেই তার মাথা ঘুরে যাওয়াতে ব্যোমকেশ তার হাত ধরে চেয়ারে বসালো। তাকে আমি একবারই দেখেছিলাম, সাধারণ বাঙালি মেয়ের থেকে একটু আলাদা। ঘোর বিপদের সময় সব সংকোচ মুছে আমার কাছে এসেছে। বিপদের সময় অনেক বাঙালি মেয়ে জড় বস্তু হয়ে যায়, কিন্তু তার চোখে একটা অপূর্ব সাহস দেখতে পেলাম। ভালো করে চোখ মুছে বলল, ব্যোমকেশবাবু, আমার দাদাকে আপনি বাঁচান। গলা যেন কাঁপতে লাগলো। ব্যোমকেশ আস্তে আস্তে বলল, আপনার দাদা অ্যারেস্ট হয়েছে জানি, কিন্তু আমার দাদা নির্দোষ, বিশ্বাস করুন। উনি কিচ্ছু জানেন না, কিচ্ছু না। কিন্তু তার বিরুদ্ধে যেসব প্রমাণ পাওয়া গেছে, মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে, মিথ্যে। বিশ্বাস করুন, দাদা টাকার জন্য কাউকে খুন করতে পারেন না, কাউকে না। ব্যোমকেশ দৃঢ় কণ্ঠস্বরে বলল, দেখুন, আপনার দাদা সত্যি নির্দোষ হলে আমি প্রাণপণে তাকে বাঁচানোর চেষ্টা করব। দাদা নির্দোষ, দাদা নির্দোষ। আপনার পা ছুঁয়ে বলছি, দাদা এই কাজ করতে পারেন না। এমা এমা কি করছেন? উঠে বসুন, উঠে বসুন। দেখুন, সুকুমার বাবুকে ছেড়ে দেবার মালিক আমি নই, পুলিশ। তবে চেষ্টা করতে পারি যদি আপনি কোনো কথা গোপন না করেন। বুঝছেন না, আপনি গোপন করলে আমি কোনো সাহায্য করতে পারবো না। চোখ নামিয়ে বলল, আমি কোনো কথা গোপন করিনি। করেছেন। আপনি সেই রাতেই মৃত্যুর কথা জানতে পেরেছিলেন, কিন্তু আমাকে বলেননি। অবাক চোখে ব্যোমকেশের দিকে তাকিয়ে নিজের বুকে মুখ লুকিয়ে চুপ করে থাকল। ব্যোমকেশ নরম সুরে বলল, এখন সব কথা বলবেন কি? কাতর চোখে সত্যবতী বলল, কিন্তু সে কথা আমি বলবো কি করে? তাতে যে দাদার উপরই সব দোষ পড়বে। অনুন্নয় কণ্ঠে ব্যোমকেশ বলল, দেখুন, যদি আপনার দাদা কোনো দোষ না করেন, তাহলে সত্যি কথা বললে ওর কোনো অনিষ্ট হবে না। সব খুলে বলুন, কোনো কথা গোপন করবেন না। অনেকক্ষণ মুখ নিচু করে থেকে সত্যবতী বলল, আচ্ছা, আচ্ছা বলছি। আমার যে আর কোনো উপায় নেই। বলে অঝরে কাঁদতে লাগলো। সেদিন সন্ধ্যাবেলা মেসোমশাইয়ের সাথে দাদার একটু ঝামেলা হয়েছিল। মেসোমশাই দাদার নামে উইল করে দিয়েছিল, তাই নিয়ে মতিদার সাথে মেসোমশাইয়ের দুপুরেই ঝামেলা হয়েছিল। কলেজ থেকে ফিরে দাদা তাই শুনে মেসোমশাইকে বলতে গেছিলেন তিনি সব সম্পত্তি চান না, সম্পত্তি যেন সবাইকে সমান ভাগ করে দেওয়া হয়। মেসোমশাই কোনো রকম তর্ক সহ্য করতে পারতেন না। রেগে গিয়ে বললেন, আমার কথার উপর কথা, বেরো এখান থেকে, তোমাকে এক পয়সা দেব না। মেসোমশাই রেগে যাবেন দাদা বুঝতে পারেননি। ঘর থেকে বেরিয়ে এসে ফণিদার ঘরে গিয়ে বসলেন। খানিকক্ষণ গল্প করার পর তিনি রাত্রি 8টার সময় আমাকে বললেন, সত্য, আমি বায়োস্কোপ দেখতে যাচ্ছি, ফিরতে রাত হবে,
সদর দরজা খোলা রাখিস, এই বলে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে গেলেন। আমাদের বামুন ঠাকুর অনেক রাত অবধি বাইরে গল্প করেন, আমি জানতাম, তাই আর দাদার জন্য অপেক্ষা করলাম না। 10টার পর খাওয়া দাওয়া সেরে আমি শুয়ে পড়লাম। ঘুমিয়েই পড়েছিলাম। হঠাৎ একসময় ঘুম ভাঙল। মনে হলো দাদার ঘরে আওয়াজ শুনতে পেলাম। নিচের ওপর ভারী জিনিস বা বাক্স সরালে যেমন আওয়াজ হয়, ঠিক তেমন শব্দ। ভাবলাম দাদা মনে হয় ফিরে এসেছে। আবার ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কেন জানি না ঘুম এলো না। চুপচাপ শুয়ে থাকলাম। দাদার ঘর থেকে আর কিচ্ছু আওয়াজও পেলাম না। মনে হলো দাদা ঘুমিয়ে। এভাবে মিনিট 15 যাবার পর হালকা একটা শব্দ শুনলাম। মনে হলো কেউ পা টিপে টিপে বারান্দা দিয়ে যাচ্ছে। দরজার ফাঁক দিয়ে দেখতেই দেখলাম দাদা নিঃশব্দে নিজের ঘরে ঢুকে গেলেন। চাঁদের আলোয় দাদাকে স্পষ্ট দেখলাম। ব্যোমকেশ বলল, একটা কথা, আপনার দাদার পায়ে জুতো ছিল? হ্যাঁ। তার হাতে কিছু ছিল? না না। কিচ্ছু না? একটা কাগজ বা শিশি? না না না। তখন কটা বাজছিল দেখেছিলেন? দেখার দরকার হয়নি, ঘড়িতে 12টা ঘন্টা বাজছিল। ব্যোমকেশের দৃষ্টি চাপা উত্তেজনা প্রকট হয়ে গেল। বলল, তারপর? প্রথমে কিছু বুঝিনি। দাদা কিছুক্ষণ আগেই তো ফিরেছিলেন, শব্দ শুনতে পেয়েছিলাম। তারপর কোথায় গিয়েছিলেন আবার? হঠাৎ মনে পড়ল মেসোমশাইয়ের শরীরটা খারাপ, হয়তো তাকে একবার দেখতে গেছিলেন। তারপর আমিও চুপি চুপি বেরিয়ে গেলাম তার ঘরে। তার ঘর সবসময় খোলা থাকে। আমি ঘরে ঢুকলাম। ঘরটা অন্ধকার, কিন্তু অন্ধকারের মধ্যেও কেমন একটা গন্ধ নাকে এলো আমার। গন্ধটা কেমন ঠিক বোঝাতে পারবো না, তবে তীব্র নয়। মিষ্টি মিষ্টি গন্ধ? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। ক্লোরোফর্ম। তারপর? দরজার পাশেই সুইচ ছিল। আলো জেলে দেখলাম মেসোমশাই খাটে শুয়ে আছেন। ঠিক যেন মনে হলো ঘুমিয়ে পড়েছেন তিনি। তবু জানি না কেন আমার বুকটা না কেঁপে উঠলো। আর সেই গন্ধতে আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। কিছুক্ষণ দরজার কাছেই দাঁড়িয়েছিলাম, নিজেকে বোঝাচ্ছিলাম মেসোমশাইয়ের কিচ্ছু হয়নি। উনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছেন। তবুও গেলাম বিছানার কাছে। হাত পা কাঁপছিল আমার। চোখে দেখলাম নিঃশ্বাস পড়ছে না। সে কেমন অনুভূতি আপনাকে আমি বোঝাতে পারবো না। তারপর হঠাৎ বালিশের উপর হাত গেল। মনে হলো কি একটা বিঁধলো হাতে। দেখলাম তার ঘাড়ে ছুঁচ বিধানো, তাতে আবার সুতো পরানো আছে। সেখানে আর থাকতে পারলাম না। আলো নিভিয়ে কখন নিজের ঘরে ফিরে এসেছি মনে না। যখন জ্ঞান এলো দেখি বিছানায় বসে ঠক ঠক করে কাঁদছি আর কাঁদছি। তারপর তো জানেন আপনারা বাকি সবটা। আমি দাদাকে সন্দেহ করিনি। আমি জানি দাদা এ কাজ করতে পারে না, তবে এটাও বুঝলাম এ কথা কাউকে বলা যাবে না। তাই কোনো রকমে পরদিন সকালে চা নিয়ে আবার ঘরে গেছিলাম। তারপর বলতে বলতে গলাটা ক্ষীণ হয়ে গেল। তার মুখে যেন অস্বাভাবিক পাণ্ডুরতা। চোখের আতঙ্কিত দৃষ্টি দেখে বুঝলাম কি ভয়ঙ্কর যন্ত্রণা আর সংশয়ের মধ্যে দিয়ে
সেই রাত কাটিয়েছিলেন। ব্যোমকেশ বলল, আপনার মতো অসাধারণ মেয়ে আমি দেখিনি। আপনার জায়গায় অন্য কেউ হলে অজ্ঞান হয়ে যেত, না হলে হিস্তিয়ার ঠেলায় বাড়ি মাথায় করত। ভাঙা গলায় সত্যবতী বলল। শুধু দাদার জন্য। উঠে দাঁড়িয়ে ব্যোমকেশ বলল, বাড়ি ফিরে যান এখন, কাল সকালে আমি আপনাদের ওখানে যাব। শঙ্কিত কণ্ঠে সত্যবতী বলল, কিন্তু কিন্তু আপনি তো কিছু বললেন না। দেখুন, বলার তো কিছু নেই, আশা দিয়ে যদি কিছু না করতে পারি। আসলে এর মধ্যে বিধুবাবুর মতো একজন আছেন না, তাই ভয় আর কি। তবে কথাগুলো আগে বললে হয়তো আরো সুবিধে হতো। আমার এসব কথায় দাদার কোনো ক্ষতি হবে না তো? সত্যি বলছেন ব্যোমকেশ বাবু, আমার দাদা ছাড়া কেউ নেই। বলে কাঁদতে লাগলো। তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিয়ে হাসার চেষ্টা করিয়ে বলল, যান, তাড়াতাড়ি বাড়ি যান, অনেক রাত হয়ে গেল। সত্যবতী বাইরে বেরোতে যাবে এমন সময় ব্যোমকেশ মৃদু স্বরে বলল। সত্যবতী চমকে গিয়ে ফিরে তাকালো। সেই মুহূর্তে যেন আমি তার মিনতিপূর্ণ চোখটিই দেখতে পেলাম। তারপর নিঃশব্দে প্রণাম করে চলে গেল। ব্যোমকেশ ফিরে আসতেই আমি আগ্রহের সহিত জিজ্ঞেস করলাম, কি বুঝলে? আমি তো এমন কিছু, কিন্তু তোমার ভাব দেখে মনে হচ্ছে সব বুঝেছ। এখনো সবটা বুঝতে পারিনি। তবে যাই বলো, আমার দৃঢ় বিশ্বাস কাজটা সুকুমার করেনি। ব্যোমকেশ হেসে বলল, তবে কি করেছে? তা জানি না, তবে সুকুমার নয়। ব্যোমকেশ আর কিছু বলল না, সিগারেট ধরিয়ে টান দিতে লাগলো। কিছুক্ষণ পর একটা প্রশ্ন করল, আচ্ছা, সত্যবতীকে কি সুন্দরী বলা চলে? চলে না বোধহয়। আমি চমকে গিয়ে বললাম, কেন বলো দেখি? না, এমনি জিজ্ঞেস করছি, সাধারণে কালো বলা যায় বোধহয়। খানিকক্ষণ বিচার করে বললাম, কালো, তবে কুৎসিত নয়। ব্যোমকেশ একটু হেসে বলল, মানে তুমি বলতে চাও কালো? তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো নয়ন চোখ কেমন। ও ভালো কথা। আচ্ছা অজিত, তোমার বয়স কত হলো? আমার বয়স? হ্যাঁ, ক বছর, ক মাস, কদিন, এই একটু হিসেব করে বলো। খানিকক্ষণ ভেবে বললাম, 29 বছর 5 মাস 11 দিন। কেন? ব্যোমকেশ স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলল, যাক, তুমি আমার থেকে 3 মাসের বড়, বাঁচা গেল। কথাটা মনে রেখো কিন্তু। মানে কিছু না, ওসব বাদ দাও। বরঞ্চ চলো একটা আজ নাইট শোতে বায়োস্কোপ দেখে আসি, কি বলো? ব্যোমকেশ কখনো বায়োস্কোপে যায় না, ভালোবাসে না, তাই অবাক হলাম বই কি। তোমার আজ হলো কি? একেবারে খেপচুরিস মেরে গেলে নাকি? হেসে বলল, অসম্ভব না, আমি লগন ছাড়া ছেলে, ভরচাচ মশাই কুষ্টি দেখেই বলেছিল। ছাড়ো এসব, দেরি করো না, চলো। চিত্রায় কিন্তু একটা বেশ সিনেমা লেগেছে। খাওয়া দাওয়া করে সিনেমায় এসে উপস্থিত হলাম। 11:15 শেষ হলো সিনেমা। একে বাস বেশি ছিল না। আমি যেই একটা বাসে ওঠার ব্যবস্থা করছিলাম, অমনি ব্যোমকেশ বলল, না না, হেঁটেই চলো না কিছুটা। কর্নওয়ালিস স্ট্রিট ছেড়ে সে যখন পাশের সরু রাস্তা ধরল, বুঝলাম করালিবাবুর বাড়ি যাচ্ছে। কিন্তু এত রাতে সেখানে কেন? স্বাভাবিকের থেকে একটু জোরেই হাঁটছিলাম। যেই পৌঁছলাম করালিবাবুর বাড়ির সামনে, ঘড়িতে 12টার ঘন্টা বাজল। ব্যোমকেশ উচ্চস্বরে আমার পিঠ চাপড়ে বলল, হয়েছে, এবার বাড়ি চলো। পরদিন সকালে 8টার সময় করালিবাবুর বাড়ি আসলাম। আমাদের দেখে বিধুবাবু একটু অসন্তুষ্ট হয়ে বললেন, শুনেছেন তো, শুকুমারবাবু অ্যারেস্ট হয়েছেন। আমি জানতাম, আসলে একটু ল্যাজে খেলাচ্ছিলাম। তা আপনি আজ কি মনে করে?
তেমন কিছু না, ওই শুনলাম নতুন উইল বেরিয়েছে, তাই দেখতে এলাম আর কি। উইল দেখাবেন কিনা এটা চিন্তা করতে করতে বিধুবাবু একটা কাগজ বার করে দিয়ে বললেন, দেখবেন যেন ছিঁড়ে ফেলবেন না। সুকুমার বাবুর বিরুদ্ধে এটা সব থেকে বড় প্রমাণ। করালি বাবুকে খুন করার পর এটাই চুরি করে নিজের ঘরের কোথায় লুকিয়ে রেখেছিলেন জানেন? 3টে ট্রাঙ্কের ওপর রাখা আছে, নিচের ট্রাঙ্কের তলায়। ব্যোমকেশ হেসে বললেন, বাহ, সব তো মিলে যাচ্ছে দেখছি। আচ্ছা, একটা কথা বলুন তো, সুকুমার বাবু উইলটা ছিঁড়ে ফেললেন না কেন? বিধুবাবু নাকের মধ্যে এক প্রকার শব্দ করে বলল, সে বুদ্ধি থাকলে হয়তো ভেবেছিল আমরা সার্চ করব না। ব্যোমকেশ উইলখানা পাল্টে পাল্টে দেখতে থাকলো। আমিও মুখ বাড়িয়ে দেখলাম। সেখানে লেখা আছে, আজ ইংরাজি 1933 সালের 22শে সেপ্টেম্বর। আমি সজ্ঞানে সুস্থ শরীরে এই উইল করছি যে আমার মৃত্যুর পর আমার স্থাবর সম্পত্তি আর নগদ টাকা আমার ছোট ভাগ্নে শ্রীমান ফণীভূষণ পাবে। স্বাক্ষর সেই করালিচরণ বসু। পরেই ব্যোমকেশ লাফিয়ে উঠে বললেন, বিধুবাবু, এ কি আশ্চর্য ব্যাপার! এই যে, বলেই কাগজটা বিধুবাবুর সামনে ধরলেন। বিধুবাবু অবাক হয়ে আগাগোড়া পড়ে বললেন, কি হয়েছে? আমি তো কিছু। আরে এই যে দেখছেন না? বলেই আঙ্গুল দিয়ে দেখালো। বিধুবাবু চোখ গোল গোল করে বললেন, ও সাক্ষী। চুপ! বলেই ঘরের বন্ধ দরজার দিকে তাকালো। ব্যোমকেশ পা টিপে টিপে গিয়ে হঠাৎ দরজা খুলে দিল। দেখলো মাখনলাল কান পেতে শুনছিল। পালাবার চেষ্টা করতেই তাকে চেপে ধরল। জোর করে তাকে চেয়ারে বসিয়ে রেখে ব্যোমকেশ বলল, ওকে ছাড়বেন না, ধরে রাখুন। বিধুবাবুকে কানে কানে বললেন, একটু একটু লেজে খেলান, আমরা আসছি। ভাবি যে কিছুই হবে না, হবে না, আপাতত আপনি ওয়ারেন্টটা নিয়ে রাখুন। এসো অজিত। তাড়াতাড়ি উপরে উঠে ফণীবাবুর দরজাটা টোকা মারলাম। দরজা খুলে অবাক হয়ে ফণীবাবু বললেন, ব্যোমকেশবাবু? আমরা ঘরে ঢুকে হাসি মুখে বললাম, আপনি হয়তো জেনে খুশি হবেন, প্রকৃত হত্যাকারীকে আমরা খুঁজে পেয়েছি। ফণী একটু মলিন হাসিতে বলল, সুকুমারটা গ্রেপ্তার হয়েছে জানি, কিন্তু এখনো বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হওয়ারই কথা। তাছাড়া ওনার ঘরে কিন্তু একটা উইল পাওয়া গেছে, যার ওয়ারিশ আপনি। সেটাও জানি। শুনে খুব কষ্ট পেলাম। সামান্য কটা টাকার জন্য আমার বেঘরে প্রাণটা গেল। একটা নিঃশ্বাস ফেলে বললেন, অর্থ মনর্থ ব্যোমকেশবাবু, এতেও আমি খুশি হতে পারছি না। নাই দিতেন টাকা, তবু তিনি বেঁচে তো। সামনে রাখা বইয়ের সেলফ ঘাটতে ঘাটতে বললেন, ফিজিওলজি, সুকুমার বাবুর বই দেখছি। ফণী একটু হেসেই বললেন, হ্যাঁ, দাদা আমাকে মাঝে মাঝে তার ডাক্তারি পড়ার বইগুলো দিতেন। এই বাড়িতে সুকুমার দাই আমার সব থেকে কাছের ছিলেন। তবু দেখুন, আপনি মশাই বইয়ের মস্ত বড় পোকা দেখছি, সব দাগ দিয়ে পড়েছেন। হ্যাঁ, বই ছাড়া কোনো অ্যামিউজমেন্ট নেই, কোনো সঙ্গীও নেই। একমাত্র সুকুমারদা ছিলেন। আচ্ছা ব্যোমকেশবাবু, কাজটা সত্যিই সুকুমারদা করেছেন? যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। বসুন, সব বলি আপনাকে। দেখুন, হত্যা দু রকমের হয়। এক, ক্রাইম অফ প্যাশন, আর দুই, প্ল্যানিংয়ের সাথে মার্ডার। রাগের মাথায় যে খুন করে তাকে ধরা কঠিন নয়, অবশ্য বেশিরভাগ সময় সে নিজেই ধরা দেয়। কিন্তু যে ভেবে চিন্তে খুন করে তাকে ধরা খুব কঠিন। সন্দেহ আর 5টা মানুষের উপর চায়, এবং এরকম ক্ষেত্রে আমাদের একমাত্র পথ হচ্ছে হত্যার প্রণালী থেকে বোঝার চেষ্টা। এবার দেখুন, হত্যাকারী একদম বোকা এবং চালাক। সে বুদ্ধির সাথে খুন করেও বোকার মতো ছুঁচটা ফেলে রেখে এলো। আচ্ছা বলুন তো, সত্যবতীর ছুঁচ দিয়ে খুন করার কি দরকার ছিল?
বাজারে কি ছুঁচ পাওয়া যায় না? বা ছুঁচটা রেখে আসার কি দরকার ছিল? ভেঙে ফেললেই সব ঝামেলা মিটে যেত। এর থেকে কি মনে হয় বলুন তো? ফণি হাতের ওপর চাবুক রেখে বলল। কি মনে হয়? ব্যোমকেশ বলল। এটার থেকে এটাই বোঝা যাচ্ছে যে আসামি স্বভাবত নির্বোধ হয়েও সে বুদ্ধিমানের মতো কাজ করবে, এ কথা মানা যায় না। কিন্তু যে ব্যক্তি বুদ্ধিমান সে তো বোকামির ভান করতে পারে। সুতরাং বোঝা যাচ্ছে যে আসামি যেই হোক সে বুদ্ধিমান, তবু সে ছোটখাটো ভুল করাতে আমরা তাকে ধরতে পেরেছি। ফণি মৃদু স্বরে বলল। কি ভুল করেছিল? বলছি। এই বলে ব্যোমকেশ পকেট থেকে সাদা কাগজ বার করলো। কিন্তু ওই একটা নকশা করে দেখালে ভালো হতো। বলছি, একটা পেন্সিল হবে? যে কোনো একটা হলেই হবে। ফণি বিছানার তলা থেকে একটা বইয়ের ভেতর থেকে একটা পেন্সিল বার করে দিল। ব্যোমকেশ সেটা ভালো করে দেখে পকেটে রেখে দিল। বলল, থাক, আর আঁকবার দরকার নেই, মুখেই বলছি। অপরাধী 3টে ভুল করেছিল। 1, সে গ্রে অ্যানাটমির বইয়ে এক জায়গায় লাল পেন্সিল দিয়ে দাগ দিয়েছিল। 2, সে বাক্স টেনে বার করার সময় হালকা শব্দ করে ফেলেছিল। আর 3, সে আইন ভালো করে জানতো না। ফণির মুখটা যেন মরার মতো হয়ে গেছিল। অতি কষ্টে উচ্চারণ করে বলল, আইন জানতো না? না, তাই এত বড় প্ল্যানিংটা ব্যর্থ হয়ে গেল। আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। সুকুমার বাবুর ঘর থেকে যে উইলটা বেরিয়েছে, উইল হিসেবে সেটা মূল্যহীন, কারণ তাতে সাক্ষীর কোনো স্বাক্ষর নেই। ফণি প্রায় অজ্ঞান হয়ে যাবার জোগাড়। অনেকক্ষণ চুপ করে থাকার পর ফণি অর্ধস্বরে বলল, সব বৃথা, সব মিথ্যে। ব্যোমকেশ বাবু, আমাকে একটু সময় দিন, আমার শরীরটা কেমন করছে। ব্যোমকেশ ঘাড় নেড়ে বলল, বেশ, আধ ঘন্টা সময় দিলাম, তৈরি হয়নি। দরজার কাছে গিয়ে বললেন, থিম্বেলটা অবশ্য ফেলে দিয়েছে, সেটা সুকুমার বাবুর ঘরে ফেলে আসেননি কেন এটা বুঝলাম না। আঙুল থেকে খুলতে ভুলে গিয়েছিলেন বোধহয়। আচ্ছা, ক্লোরোফর্মটা কাকে দিয়ে আনালেন? মাখন? আধ ঘন্টা পরে আসুন প্লিজ। মাখন জগন্নাথের মতো বসেছিল। ফিরে তাকে প্রশ্ন করল, তুমি কবে ফণিকে ক্লোরোফর্ম এনে দিয়েছিলে? আমি কিছু জানি না বাবু, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। সত্যি কথা বলো, না হলে কিন্তু তোমার নামে ওয়ারেন্ট হবে। কাদো কাদো স্বরে বলল, সত্যি বাবু, সত্যি আমি এসবের মধ্যে নেই। ফণি আমাকে বলেছিল রাতে ঘুম হয় না, তাই ক্লোরোফর্ম খেলে ঘুম হবে, তাই আমি এনে দিয়েছিলাম বাবু, সত্যি। বুঝেছি, ওকে ছেড়ে দিন বিধুবাবু। না না না, এই বলে গেলে ওয়ারেন্ট বের করবো, তবে কার নামে? কেন? করালি বাবুর হত্যাকারীর? তামাশা করছেন? সাহেব আপনাকে স্নেহ করে বলে আপনি হুকুম চালাচ্ছেন? তাকে ব্যোমকেশ সংক্ষেপে সব বলল। সব শুনে লাফিয়ে উঠে বললেন, তবে যে ওকে একা ফেলে এলেন, যদি পালায়? পালাবে না, নিজের অপরাধ স্বীকার করবে। আধ ঘন্টা পর ফণির ঘরে গেলাম। দেখলাম ফণি খাটে শুয়ে, তার হাত ঝুলছে, কবজি কাটা ধমনী দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। কিছুক্ষণ তাকিয়ে ব্যোমকেশ বলল, এটা আমি আশা করিনি, কিন্তু এছাড়া তো উপায়ও ছিল না। ফণির বুকের ওপর একটা চিঠি রাখা ছিল, সেটা তুলে নিয়ে ব্যোমকেশ পড়ল। চললাম ব্যোমকেশ বাবু, আমি খোঁড়া অকর্মণ্য, আমার অন্য জুটবে না। জানি আমাকে হয়তো আপনি ফাঁসি দিতে পারবেন না, কিন্তু টাকাই যখন পেলাম না, বেঁচে থেকে কি লাভ? মামাকে খুন করেছি সেজন্য আমার ক্ষোভ নেই, মামা আমাকে ভালোবাসতেন না। তবে সুকুমারদের কাছে ক্ষমা প্রার্থী, সে ছাড়া দোষ চাপানোর লোক ছিল না। ক্লোরোফর্ম কোথা থেকে পেয়েছি বলবো না, কারণ সে আমার অভিসন্ধি জানতো না। আপনি আশ্চর্য লোক মশাই, থিম্বেলের কথাও ভুলেননি? হ্যাঁ, ওটা খুলতে ভুলে গেছিলাম, এই ঘরেই আছে।
সত্যবতী যখন রান্নাঘরে ছিল ওর ঘর থেকে চুরি করেছিলাম। আপনি ছাড়া হয়তো আমাকে কেউ ধরতে পারতো না। বিদায়। ইতি ফণিভূষণ। চিঠিখানি রেখে ব্যোমকেশ বলল, এবার বোধহয় সুকুমার বাবুকে ছেড়ে দিতে বাধা নেই। চলো অজিত। সপ্তাহখানিক পর আমি আর ব্যোমকেশ বসে চা খাচ্ছিলাম। গত কয়েকদিন ধরে বিকেলে ব্যোমকেশ বেরিয়ে যেত। কোথায় যায় আমাকেও বলতো না, হয়তো কোনো গোপনীয় কেস। আজ জিজ্ঞেস করলাম, আজও বেরোবে নাকি? নতুন কেস হাতে এসেছে নাকি? কেস? ও তা অবশ্য বড় গোপনীয়। আচ্ছা, সুকুমারের ব্যাপার তো চুকে গেছে। এবার বলো তো ফণি কিভাবে খুন করলো? দাঁড়াও, তবে তোমাকে পর পর ঘটনাগুলো বলি। সেদিন দুপুরে করালিবাবুর সাথে মতিলালের ঝগড়া হয়। সন্ধেবেলা সুকুমার এসে বোঝাতে গেল করালিবাবুকে। সেখান থেকে গালাগালি খেয়ে সন্ধে অবধি ফণির ঘরে কাটালেন। তারপর খেয়ে দিয়ে বায়োস্কোপ দেখতে গেলেন। এই অবধি সব ঠিকঠাক, কোনো গোলমাল নেই? না। রাত 8টা থেকে 9টা সত্যবতী রান্নাঘরে থাকতো, তাই সেই সময় তার ঘর থেকে থিম্বেল ও ছুঁচ চুরি করল। কারণ সে বুঝতে পেরেছিল করালিবাবু আবার উইল বদলাবেন। তাই সে ঠিক করলো বুড়োকে আর মত বদলানোর সুযোগ দেওয়া যাবে না। বামুনের এজেহার অনুযায়ী 11:30 নাগাদ মতিলাল বেরিয়ে গিয়েছিল। গাঁজা খেয়ে হয়তো ওর সময় ঠিক ছিল না, আমি বলছি ও বেরিয়েছিল ঠিক 11:25। ও বাড়িতে রাত কোনোদিনই কাটাতো না। ও বেরিয়ে যাবার পর ফণিও নিজের ঘর থেকে বেরোল। করালিবাবুকে ক্লোরোফর্ম করতে ওই আন্দাজ 5 মিনিট লাগলো। তারপর 3বার ছুঁচ ফোটানোর পর যথাস্থানে গেল। তাকে শেষ করে ফণি পাশের ঘরে গিয়ে উইল দেখলো নিজের নামে। যাই হোক, এই করতে আন্দাজ 10 থেকে 12 মিনিট। এরপর সুকুমারকে ফাঁসানোর জন্য উইলকে ট্র্যাঙ্কারের নিচে রাখলো, ওই যার শব্দ সত্যবতী পেয়েছিল। এমনকি ক্লোরোফর্মের শিশিও সুকুমারের ঘরে রেখে এসেছিল, যাতে এক ঢিলে 2 পাখি মারা যায়। ট্র্যাঙ্কারের শব্দে ঘুম ভাঙে 11:45, আর সুকুমার বাবু ফেরেন তখন 12টার ঘন্টা বাজে। আর কিছু বোঝার দরকার আছে কি? উইলে স্বাক্ষর না থাকার কারণ? আমার মনে হয় রাতে খাওয়া দাওয়ার পর উইল করেছিলেন। মনে হয় তার ইচ্ছে ছিল সকালে উঠে স্বাক্ষর নেবেন। কিছুক্ষণ ধূমপান করার পর বললাম, সত্যবতীর সাথে আর দেখা হয়েছিল? সে কি বলল, না শুধু পেন নাম করলো? না, শুধু পেন নাম করলো। হ্যাঁ, কেন? উত্তর না দিয়ে চলে গেল। সেজে গুজে বেরিয়ে এলো। আমি বললাম, নতুন মক্কেল শৌখিন বুঝি? সত্য অন্বেষণ তো আর 4টিখানি কথা নয়। সত্য অন্বেষণ তো অনেক দিন ধরে হচ্ছে, এরকম সাজগোজ তো দেখিনি। তবে সত্যি অন্বেষণে কিছুদিনই হয়েছে আরম্ভ করেছি। মানে অতি গম্ভীর। চললাম। মুচকি হেসে বেরিয়ে গেল। সত্য ও সত্যবতী, ব্যোমকেশ শেষে তোমার এই অবস্থা। কবি ঠিক বলেছেন, প্রেমের ফাঁদ পাতা ভুবনে। এই খবরদার, তুমি কিন্তু আমার থেকে বড়, তার সম্পর্কে ভাসুর। বটে, আমাকে এত ভয় কেন? কি করব বলো, লেখক জাতকেই আমি সন্দেহের দৃষ্টিতে দেখি। দীর্ঘশ্বাস ফেলে বললাম, বেশ, দাদাই হলাম তবে। যাও ভাই, 4টে বাজে। জয়যাত্রায় বেরিয়ে পড়ো। আশীর্বাদ করি, সত্যের প্রতি যেন অবিচলিত ভক্তি থাকে। ব্যোমকেশ বেরিয়ে গেলেন। কৃষ্ণ কলি আমি তারে বলি। এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অর্থম অনর্থম। আমরা আবার পরের সপ্তাহে ফিরব একটি নতুন গল্প নিয়ে। আর পরের গল্পটি হলো, থাক, এটা বরঞ্চ রহস্যই থাকুক, এবং এই রহস্যের সমাধানের জন্য চোখ রাখুন ডার্ক স্ট্রেঞ্জারের ইউটিউব চ্যানেলে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন। অপেক্ষায় থাকুন, আসছি আমরা। নমস্কার, ভালো থাকবেন।